দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি না আপনাদের ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি হ্যাঁ, যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে, ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। হুম হুম তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হুম হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, হুম দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে 2018 সালে আমার 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 কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ কেউ যারা কিছু বলার, তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি আমি মনে তাদের হয়, মন থেকে আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, হুম আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, হুম বিশেষ করে হুম উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি বলেছি। সেইটাই হয় আর কি, তো বেশিরভাগ সময় তো বেশিরভাগ এনিওয়ে সময় এনিওয়ে আই ফরগটন দ্যাট। রাইট, আমার না না ঠিক আছে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। তাহলে মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইউর আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে হুম হুম বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং হুম ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, আই ক্যান ডু পার্টি পলিটিক্স, আই উইল নেভার ডু ইট। জেনারেল সাখাওয়াত, আমি কারণ আমি 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 সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যে এরকম একটা আলোচনা ছিল, এবং আমি এটা ফরছি। জি 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 আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন, যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে এসছে গত 30-35-50 বছরে, তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো। তো তুমি তো অঙ্কে খারাপ করতেছো, কিন্তু সেই জায়গাটা কিন্তু কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি আপনার কাছে, বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না, কিন্তু কামাল এবং ভাই, আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলাই নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে, এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগের সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। Launching and managing a WordPress website can feel overwhelming, but with managed WordPress hosting from Hostinger, we're with you every click of the way. Focus on the important bits while powerful AI tools strip away the complexity and do the hard work for you. You're not the only one being backed up. Top-tier security tools and automatic backups keeps your website fully secure. Join the 3 million people who trust us to help make their online dreams a reality. Head to hostinger.com to get started. Recommended by WordPress.org. তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিতে অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়। তাদের এই মেরামতগুলি অল্প অল্প করতে, যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে, আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন, দেখবেন যদি ঠিক না করে
আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না যে আপনারা আগে থেকে কামাল ভাই সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুব শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে যে করতে হবে। সরকার যেমন একজন যে চেয়ার দেখেন, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলের হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয়তো দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনার তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মরিচা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন? বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। 4 অগাস্ট মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল? চাইনি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ দিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব, তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকেই রাখছেন আপনাদের কাছে। আপনি বলবেন কি হতে পারতো? আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না। আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন, যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম 1 সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হইতো? পুরো আমলাতন্ত্র, পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। সেই গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। আমি একটু রাজনৈতিক ভাবে নিয়োগকৃত সেক্রেটারিতে সরাই দিতেন ভাই, এতে কোনো দেশের ক্ষতি হইতো না। ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। পারেন নাই কেন করতে? কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। এখন চাইয়া নিয়ে পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করব? না, আপনার কাছে সত্যি মনে, অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে এই সিস্টেমটা টিকে রাখতে চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবের বাদ দেওয়াটা কি প্র্যাকটিক্যাল ছিল? মানে প্রথমে আইসা প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল। এই সরকার সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব, সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো। তারাই প্রভাব বিস্তার করেছেন এবং তারা বুঝে, এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান উনি কিন্তু পরিবর্তনকে ভয় পান। আমরা একদিকে আমরা, আবার একদিকে বয়স্ক, পারবেন না তো কিছু করতে। কামাল ভাই খুব চমৎকার করে বলছেন, কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন।
আজকে আরো অনেকগুলি বিষয় আছে, সেজন্য আমি এইটা এখানে রাখলাম, কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আপনি কি একটু বলবেন? কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন, গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন, এটা কি ঠিক? আমি কি আমার কথা বলবো? আহ, নোবডি নোজ কে কখন যাবে। আমি বলি আপনাকে, আমার কথাই ধরুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন, তিনি 3 দিন ছিলেন, তারপরে কিন্তু চলে গেলেন, এখন তিনি জেলে আছেন। তারপরে আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি, নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি, এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন, তিনি অত্যন্ত তুখোড় এবং ভালো কাজের লোক। বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না, মানে নিউট্রাল লোকের মতো ছিল না। তো উনি তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন। তারপরে আরেকজন আসলো, আমি নিজেও জানতাম না, আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো। না জেনারেল সাখাওয়াত, আমরা যদি নাম্বারের কথা আসি, কারণ মাসুদ কামাল ভাই স্পেসিফিক 80 জনের কথা, মানে সচিবদের কথা বলেছেন, আমি জানি 80 জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন, 1-2 জন বেশি টেশি হতে পারে। আপনার কাছে কি মনে হয় কত % সচিব এখনো পদে রয়েছেন? পার্সেন্টেজে এটা কি আমি এক্স্যাক্টলি জানবো না, কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, না উপদেষ্টা তো 20 জন। কামাল ভাই, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী লীগ সচিব এখনো রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে? আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি যতটুকু আমি বলি, আমি তো বিভিন্ন পত্র পত্রিকা পড়ি, একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয়। তো আমার জানা মতে 10 জনের বেশি সচিব যায়নি। কিন্তু এগুলো আমি একটা জিনিস বলি, শুনেন, আমার এখান থেকে 3 জন গেছে কিন্তু। আচ্ছা, আমি ছোট একটা উদাহরণ দেব বলি, আপনি একটা উদাহরণ দেবেন তাহলে বুঝবেন। জিনিসটা হলো কি, আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই। আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে, পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন, আস্তে আস্তে দিলে হয় না। আমি একটা বলি আপনাকে, ধরেন আপনি দাঁত তুলতে যাবেন, আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন, ভাই আপনি দাঁত তুলতে পারবেন? দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া, পরিষ্কার। তো এক টানে তুলতে হবে আপনাকে। আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে, কারণ আমরা এটা শুনতেও চাই, বুঝতেও চাই। আমাদের যদি কখনো সুযোগ, আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না, কারণ এটাই স্বাভাবিকতা। কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায়। যাই হোক, আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে। এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা করেন, তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন, অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম, নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠেঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, আমার ছাত্রলীগই যথেষ্ট। অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কি বলবো আপনাকে, রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা? এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল, অন্য লেজুর ভিত্তিক ছাত্র মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি একটা তো দাবি ছিল
দাবিটা আমার মনে ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না। লেজুর ভিত্তিক, আমি যতটুকু লেজুর ভিত্তিক, আমি যতটুকু নিয়ে Right. ইউনিভার্সিটির ডাকসু আছে, রাকসু আছে, সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন। রাইট। এখানে ছাত্র নামে ঢুকলো, তারপর আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি, সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে না সেটা ঠিক আছে। আমার প্রশ্ন সরল, ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। হ্যাঁ, না সেইটা হয়েছিল ছাত্রলীগ যে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে, সেইটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই। আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসুদ কামাল ভাই, আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি। ছাত্রলীগকে দেখেছেন ওরকম কেন দেখেছেন? কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায়, শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। বিষয়টা হলো কি, যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ, তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত 400 কোটির মালিক হবে কি হবে না। 400 কোটির মালিক কি শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল? পারে নাই। বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে। আজকে ধরেন ক্ষমতা একটা খালি আমার ফেভারিট গল্পটা একটু বলি, ক্ষমতায় থাকাটা কিরকম। আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টুম্বার এমন, এটা এমন কেন? ও মাই গড, এইটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি? অন্তর্নিহিত কারণ হলো দুটো। একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না, আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজনরা বলতো, যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না, তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু যে পুলিশ রাইখা আসেন, পুলিশ রাইখা আসেন, তখন দেখবো কার কতটা পাওয়ার আছে। তো এই যে পুলিশ রাইখা আসেন, এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট। ক্ষমতায় থাকে তাদের সাঙ্গ পাঙ্গ লেজ বা অন্য যে নামে আমরা ডাকি না কেন, তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে, মেরা বা খুঁটির জোরে আসলে ভেড়া নাচে। এটা হলো জাস্ট ক্ষমতার কারণ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করতেছে তারা যাচ্ছে এবং তারা রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে, আন্দোলন করতেছে। আচ্ছা, এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন, আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না, ছাত্র দল করতে পারবে? পারবে আজকে? ছাত্র দল এরকম মিছিল করতে পারবে আজকে? পারবে না। কেন পারবে না? ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, শিবির পারবে, হ্যাঁ, কারণ এই সরকার শিবিরকে বেশি, জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্র জানি না, কিন্তু ছাত্র দল যে পারবে না এটা আমি পারবে না কারণে। ডক্টর হোসেন, আমি আসছি আপনার কাছে আসছি। জি জি, না এটা বলতে চাইছিলেন। জি, জেনারেল সাখাওয়াত। না, যেটা আমি বলছিলাম যে এগুলো কোনো পার্টিকুলার ছাত্র দলের জন্য, মানে ছাত্র সংগঠনের ব্যাপার না। যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল, কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ। তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে। আমরা এটাও বলেছিলাম, ইভেন বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে, আমরা নিষিদ্ধ করেছিলাম। জেনারেল সাখাওয়াত এটা একদম ঠিক আছে, কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে, ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না, উনি বলছে পারবে না। কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটা কি আপনি একমত? আমি মোটেও একমত না, কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোনো দলের সাথে বা দলের প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং এখন কিন্তু জেনারেল সাখাওয়াত, আমি শেষ করি। পূর্বতন সরকারের আনডিড গুলো যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যেমন বলি আপনাকে, আমি যখন টক শোতে কথা বলতাম
তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, Right. কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পরে পক্ষে যায়, পক্ষে যায়, রাইট? যে তারা না। যেভাবে চাইছে নির্বাচন হওয়া, আমিও ঠিক সেভাবে না, বলছি। পারসেপশন এটা আপনি পারসেপশনে নানা ধরনের কথা হতে পারে, কিন্তু perception and your interpretation, রাইট। হ্যাঁ। কিন্তু আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র, আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি, আপনি যেটারই বলেন না কেন। কামাল ভাই, আপনি কন্টিনিউ করবেন। আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতে এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি, যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। না, পরবর্তী প্রসঙ্গে জানতে যাচ্ছি। আচ্ছা, এই সেটা হচ্ছে যে আলোচনা শেষ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে, মানে আমি দুইটা জিনিস, আপনি যেহেতু এটা অবতারণা করছেন, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু এটা ঠিক হয়েছে কিনা, বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা, একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল সাকাতের কাছে শুনতে চাইবো। জি কামাল ভাই। আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের, ওনাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে, এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, যা কিছুই করতেন, তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটাকে কিন্তু আমি করছি না, মানে মানে আমি এটাকে অনার কিন্তু কামাল ভাই, করছি। কি ওনাদের জটিলতা আবেগ, তৈরি হবে? ওনাদের কামাল ভাই, কি কাজ জটিলতা করছে। তৈরি হবে? কামাল ভাই, কি জটিলতা তৈরি এটা হবে? আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, আপনি এখন শুরুতে করেন নাই। এখন জটিলতা তৈরি হবে শুরুতে মনে বরং করছেন? আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ নিছেন তো রে ভাই। তো এখন এইগুলি যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না আপাতত, কিন্তু করতে গেলে, তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা সমস্যা হবে মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? কামাল ভাই, এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই, আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন করে এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন, একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন আর সংবিধান হবেন আর কি হবে? মানুষের কাছে হাসি। সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি আর কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো, ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না, কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি এটা করতে যাবেন, ওই কাদা মাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে, কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকিয়ে গেছে। না ঠিক আছে, 2.5 মাস আগে আমার মনে হয় না যে চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার দেখি বলেন, উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন, যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই, আপনার কাছে মনে হয় না, কিন্তু কামাল ভাই, আপনার কাছে মনে হয় না, কামাল ভাই, আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না, সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা? রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো, অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, ঠিক না? এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলি, আমি অনানুষ্ঠানিক আমি বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি